অভিষেকের অবস্থা দেখে আমি ওর কাছে যেতে নিলে আমার 2 বাহু ধরে নিলেন আয়াস। আস্তে আস্তে আমাকে নিয়ে পিছাতে থাকলেন আশ। তারপর আরেক হাত দিয়ে গাড়ির ডিকিটা বন্ধ করে দিল নম্মি। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, কি করছেন আপনি? ওভাবে তো অভিষেক মারা যাবে। উনি আমাকে ঘুরিয়ে আমার 2 বাহু ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠলেন, যাক মরে, আমি সেটাই চাই। কেবল তো শুধু মেরে হাত পা আর মুখ বেঁধে ডেকিতে বন্ধ করে রেখেছি। এরপরের বার ওকে মেরাই ফেলব। আমাকে আমার বাড়িতে এসে অপমান করেছে আর তোমাকে নিয়ে যেতে চেয়েছে। ওকে আমি কি করে এমনি ছেড়ে দে? বাকিটা বলার আগেই আমি আয়াসের বাম গালে কষিয়ে চড় মারলাম। আমার চড়ে গাল অন্যদিকে ঘুরিয়ে গালে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন উনি। আমি জোরে চেঁচিয়ে বলে উঠলাম, আপনি মানুষ নাকি অমানুষ? কয়েক সেকেন্ড পর যখন চোখ খুললেন আমি আটকে উঠলাম। চোখের সাদা অংশ ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। বাঘের মতো রাগে ফোঁস ফোঁস করছেন উনি। আমার কোমর চেপে ধরে উনার কাছ টেনে নিয়ে এসে শান্ত গলায় বললেন, অমানুষ? হ্যাঁ, আমি অমানুষ। আমি সাইকো। আমি মানসিক রোগী। আমি সব। কিন্তু তোমাকে আমি ছাড়তে পারবো না আনিশা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই লাভ ইউ। তুমি সবাইকে নিয়ে চিন্তা করো কিন্তু আমাকে নিয়ে করো না। এতটাই ঘৃণা করো আমাকে? ভেবেছিলাম তোমার কাছ থেকে অন্তত ভালোবাসার বদলে ভালোবাসা পাব। কিন্তু সত্যিই আমি হতাশ মায়াবিনী। আমার চোখের দিকে একবার তাকাও মায়াবিনী। উনার এই আবদারটা যেন ফেলতে পারল না আমার চোখজোড়া। অজান্তেই উনার চোখের দিকে তাকালাম আমি। আয়াসের চোখে যেন আমিই ভাসছি। উনার চোখে রাগ নেই। লাল চোখজোড়াতে একসাগর ভালোবাসা আর একসাগর কষ্ট যেন জ্বলজ্বল করছে। হঠাৎ দমকা হাওয়াতে চোখের পলক ফেললাম আমি। এতক্ষণ পলকহীনভাবে তাকিয়েছিলাম উনার দিকে। চোখ কচলে উনার থেকে দূরে সরে এলাম আমি। উনি গম্ভীর গলায় বললেন, ছেড়ে দেব আমি অভিষেককে। তবুও খুশি থাকো তুমি। এক্ষুনি ছেড়ে দেব। তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। এই বলে উনি হনহন করে বাড়ির ভেতরে ঢুকে গেলেন। আয়াসের অদ্ভুত আচরণে খানিকটা অবাক হলাম আমি। উনি কি তবে কষ্ট পেলেন? না হানিশা, এসব কি ভাবছিস তুই? উনি কষ্ট পেলেই বা তোর কি? সে তোর ঘৃণার পাত্র। কথাগুলো ভাবতে ভাবতে 2-1 পা করে হাঁটতে লাগলাম আমি। রকিং চেয়ারে ঠেস লাগিয়ে পা দুটো টেবিলে তুলে বসে আছে আয়াস। আর ভালো লাগছে না তার। ক্লান্ত হয়ে পড়েছে সে। অভিষেককে একটু আগে ছেড়ে দিয়ে অ্যাম্বুলেন্সে করে ওর হসপিটালে পাঠিয়েছে। কিছুক্ষণ বসে থেকে আবার চেয়ার থেকে উঠে পড়ল সে। অতঃপর বেডের নিচে হেলে একটা মদের বোতল বের করল সে। বেডের পাশ থেকে সিগারেট আর লাইটারটাও নিয়ে নিল। তারপর বোতল, সিগারেট আর লাইটার কাছের টেবিলে রেখে সে চেয়ারে গিয়ে বসেই চিৎকার করে নাইমকে ডাকতে শুরু করল। নাইম, নাইম। কয়েকবার একাধারে ডাকতেই নাইম কিছুটা ছুটেই এলো আয়াসের কাছে। নাইম আসতেই আয়াস সিগারেট ও লাইটার হাতে নিয়ে বলে উঠল, একটা ড্রিঙ্কের জন্য গ্লাস নিয়ে আয় তো। আয়াসের কথা শুনে বাঁকা চোখে মদের বোতলের দিকে তাকায় নাইম। তারপর মিনমিন করে বলে ওঠে, কিন্তু ছোট সাহেব মদ খাবেন? নাইমের কথা নাইম চোখ রাঙিয়ে তাকায় আয়াস। সাথে সাথে মাথা নিচু করে নাইম বলে ওঠে, এক্ষুনি গ্লাস আনছি ছোট সাহেব। আয়াস ঠোঁটে সিগারেট নিয়ে এক হাত দিয়ে নাইমকে ইশারা করে। নাইম চলে যায়। আয়াস সিগারেট ধরিয়ে এক হাত কপালে রেখে সিগারেটে ফুঁক দিতে থাকে। কিছুক্ষণের মাঝেই নাইম হাজির হয়। গ্লাস দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। আয়াস হাত নামিয়ে গ্লাসে ড্রিঙ্ক ঢেলে এক হাতে সিগারেট নিয়ে আরেক হাতে গ্লাস নিয়ে নেয়।
একবার সিগারেটে ফু আরেকবার গ্লাসে মুখ লাগাচ্ছে আয়াস। মাঝে মাঝে চোখ মুখ জড়িয়ে ফেলছে সে। গ্লাসের ড্রিঙ্ক ও সিগারেট শেষ হলে কিছুটা জোরে টেবিলে গ্লাস রেখে ধপ করে চেয়ারে গা এলিয়ে দেয়। তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে ওঠে, আই লাভ ইউ মায়াবিনী। আমিই মেরেছি অভিষেককে। বাড়িতে ছিল বলে কিছু বলিনি দাদিমার জন্য, কিন্তু আমাকে অপমান করে তো পার পাবে না অভিষেক। আরও তোমার দিকে হাত বাড়িয়েছে। বিকজ তোমার সাথে অন্য কাউকে শেয়ার করতে পারবো না আমি নিশাপাখি। বিকেলে আজও অটোতে করে হসপিটালের দিকে যাচ্ছি আমি। এত কিছুর মাঝে কালকের ছেলেটার কথা মাথাতেই ছিল না। জানি না ছেলেটা কেমন আছে। আজ অনেকটা দেরি হয়ে গিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে ড্রাইভার মামাকে বললাম আরও দ্রুত যেতে। হসপিটালে নেমে অটোর ভাড়া দিয়ে হসপিটালে ঢুকে গেলাম আমি। লিফটে না উঠে সিঁড়ি নিয়ে উঠে যাওয়ার চেষ্টা করলাম আমি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই আয়াসের মতো হুবহু দেখতে একটা লোকটা আমার গা ঘেঁষে দ্রুত সিঁড়ি দিয়ে উঠে চলে গেলেন। আমি কিছুটা হতভম্ব হয়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকলাম। আয়াসের মতোই মাস্ক আর উনার মতোই দেখতে ছিল যেন লোকটা। আমি হতভম্বতা কাটিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম আর কিছুটা জোরে বলে উঠলাম, মি আয়াস থামুন। দোতলায় উঠতেই কোথায় যেন মিলিয়ে গেলেন আয়াস। আশেপাশে তাকিয়ে উনাকে দেখতে পেলাম না আমি। তবে কি আয়াস আরও উপরে উঠে গেছেন? কিন্তু আয়াস এখানে কি করছেন? ব্যাপারটা দেখার জন্য পরের সিঁড়িতে উঠতে যাব তার আগেই সাদা রঙের এপ্রন পরা লোক কোথা থেকে জানি আমার সামনে চলে এলেন। সাথে সাথে উনার বুকের সাথে মাথা লেগে গেল আমার। সাথে সাথে ছিটকে সরে এসে সামনে তাকালাম আমি। আহান বুকে দুহাত রেখে মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছেন। অদ্ভুত। এই হসপিটালে যখনই আসি এই লোকটাকে সবসময় দেখতে পাই কেন আমি? ভদ্রতার খাতিরে আমি নরম গলায় উনাকে বললাম, আই এম সরি। আসলে ওপরে উঠতে আমাকে ইশারা দিয়ে থামিয়ে হুমম জানি। সরি বলতে হবে না। কিন্তু আপনি এত তাড়াহুড়ো করে আরও ওপরে উঠতে গিয়েছিলেন কেন মিস আনিশা? আমার দিকে নিচু হয়ে বললেন আহান। আমি মিনমিন করে মাথা চুলকিয়ে বললাম, না মানে এমনি ওই আসলে। কথাটা বলে থেমে গেলাম আমি। কারণ বলার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি। আমার কথায় আহান গা কাঁপিয়ে হেসে দিল ন। উনার হাসিতে হ্যাবলাকান্ত হয়ে গেলাম আমি। আহান হাসি থামিয়ে বললেন, ইটস ওকে। বলতে হবে না। হুহ। ওই ছেলেটা কি কোথায় আছে ওই কেবিনে? আমি দেখা করতে পারি? উনার দিকে এক পলক তাকিয়ে আমি কথাটা বললাম। আহান কিছুটা ভাবন্তক হয়ে বললেন, বাট মিস আনিশা, ছেলেটা তো সকাল সকাল রিলিজ নিয়ে চলে গিয়েছে। বলল ওর বাড়িতে ছোট ভাইটা একা আছে তাই ওকে যেতে হবে। তাই তাড়াহুড়ো করে চলে গেল। আহানের কথা শুনে হতাশ হয়ে পড়লাম আমি। ছেলেটার সাথে একবার ঠিক করে কথা পর্যন্ত হল না, অথচ ছেলেটা চলে গেল। সব দোষ ওই আয়াসের। লোকটা যদি এত কাণ্ড না করত তবে সকালেই আসতে পারতাম। আহান আবারও আমাকে চমকে গিয়ে বলে উঠল, তবে ছেলেটি আপনাকে ধন্যবাদ দিতে বলে গিয়েছে। বলেছে দিদি অনেক ভালো, আপনি উপকার না করলে হয়তো, তাই আপনাকে ধন্যবাদ বলেছে। আমি একটা শুকনা হাসি দিয়ে বললাম, আমার তখন যা করার দরকার ছিল তাই করেছি। কথাটা শেষ হতেই হঠাৎই আহান বলে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ান। এতে ভ্রু কুঁচকে তাকালাম আমি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে দুজন ব্যক্তি। তাদের ঠিক করে দেখতে পেলাম না আমি আহান দাঁড়িয়ে থাকায়। দুজন ব্যক্তি অন্যদিকে চলে যাওয়ার পরেই আহান সিঁড়ি থেকে সরে দাঁড়ালেন।
তারপর একটা মন ভুলানো হাসি দিল ন। আমি উনাকে বিদায় জানিয়ে চলে এলাম। আনিশা যাওয়ার পর আহান বিড়বিড় করে বলে উঠল, ভাগ্যিস আমি উনাদের দেখে ফেলেছিলাম, তাই সিঁড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, নয়তো আনিশা দেখে ফেলত। এই বলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আয়াস। এভাবে কেটে যায় আরও একটা মাস। আয়াসের অত্যাচার কমে গেলেও মাঝে মাঝে যেন মনে হতো আমার স্বাধীন জীবনটা নষ্ট করে দিয়েছিলেন উনি। আমার জীবনটা দুর্বিষহ করে তুলেছিলেন। উনার অত্যাচারে পুরো বিধ্বস্ত হয়ে পড়েছিলাম যেন। কিন্তু হ্যাঁ, অভিষেকের খোঁজ সেদিনের পর থেকে আর আমি পাইনি। জানি না কোথায় চলে গিয়েছেন অভিষেক। আয়াসকে প্রশ্ন করলে বলতেন ওরা নাকি আবারও আমেরিকায় ফিরে গিয়েছেন। আমিও সেটাই বিশ্বাস করেছিলাম। উনার দেওয়া অত্যাচারের প্রত্যেকটা দাগ যেন আমার মনে আর শরীরেই গেঁথে গিয়েছিল। কেন জানি না মনে হয় উনি স্বাভাবিক মানুষের মতো নয়। কিছু আছে যা উনার অতিরিক্ত রাগের কারণ। কিন্তু কি? চোখটা খুললাম আমি। এটাই ছিল আমার দুর্বিষহ অতীত, এক অভিশপ্ত অতীত, যা আমি ঘৃণা করি। এখন এই ঘৃণ্য মানুষের সাথেই যেতে হচ্ছে গাড়িতে। না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। তবে কি আয়াসের অত্যাচার সারা জীবন সহ্য করার আমার ভবিতব্য? বিগত 2 ঘন্টা ধরে জানি না আয়াস আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। এতক্ষণ গাড়িতে এভাবে বসে থেকে থেকে কোমর যেন লেগে গিয়েছে। সেই সাথে বাড়ছে ভয়। উনার পাগলামোতে অভ্যস্ত হয়েছি এতদিনে। এখন আর অতটা খারাপ লাগে না যতটা আগে লাগত। বরং যেন উনার প্রতি খারাপ অনুভূতির পাশাপাশি অন্য অনুভূতিও জন্মেছে, যেই অনুভূতি আমার কাছে একদমই নতুন। তাই এই অনুভূতিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। মুখ দিয়ে বিরক্তির শ্বাসটুকুও ফেলতে পারছি না। এত নিষ্ঠুর কেন উনি? প্রায় রাত 2:30 মাথায় এসে গাড়িটা থামল, তাও আবার একটা ছোটখাটো বাংলোর সামনে। এই 2 মাসের একবারও এই বাংলো দেখিনি আমি। বাংলোটা দেখতেই যেন মনের ভেতর ভুতুড়ে এক অনুভূতি এসে হানা দিল। জানি না ভূতপেতনি কত কিছু থাকতে পারে এখানে। আমি ভূত জিনিসটা আছে বলে বিশ্বাস করি না, তবে সেটা দিন পর্যন্তই সীমাবদ্ধ থাকে। রাত হলেই যেন আপনা আপনি ভূতের ওপর বিশ্বাস চলে আসে। আমার ভাবনার মাঝে পাঁচিল তুলে দিয়ে আয়াস আমাকে কোলে তুলে নিলেন। আমি চেয়েও হাত পা ছোড়াছুড়ি করলাম না। কি লাভ? আমার চুপ থাকা দেখে আয়াস হাসিখুশিভাবে বলে উঠলেন, গুড গার্ল, আগে থেকেই জেনে গিয়েছ হাত পা ছোড়াছুড়ি করে কোনো লাভ নেই। এজন্যই তো এত ভালোবাসি তোমাকে। আয়াসের কথা শুনে রাগে দুঃখে মুখ ঘুরিয়ে নিলাম আমি। উনি আর কোনো কথা না বলে চলতে লাগলেন। আস্তে আস্তে বাংলোর ভিতরে ঢুকলেন। যতই বাংলোর ভিতরে যাচ্ছি ভয় যেন হার্টবিটটা ধুকপুক করছে। আমার ব্রেইন যেন লাগাতার বলে চলেছে, কি করছিস আনিশা? ভয়ে হার্ট অ্যাটাক করে মরতে চাস বুঝি? নাকি সাহস বেশি হয়ে গিয়েছে তোর? আমার ব্রেইনের কথায় যেন আমার মনটা ধমক দিয়ে বলল, তুই কি ভুলে গেলি এই মুহূর্তে তুই কার কোলে রয়েছিস? এই সাইকোটা ভূতের থেকেও মহাভূত, মহাভূত। ওর কথার অবাধ্য হলে তোকে মেরেও ফেলতে পারে। মনের কথা শুনে ভরকে গেলাম আমি। মাথা জোরে জোরে ঝাঁকিয়ে নিলাম ভয় ভয়। আমার কর্মকাণ্ডে আয়াস ভ্রু কুঁচকে তাকালেন। অতঃপর আবার চলতে শুরু করলেন। একটা চিকন সিঁড়ি দিয়ে চলতে শুরু করলেন উনি আমায় নিয়ে। ওপরে উঠে 2টো ঘর দেখতে পেলাম আমি। একটা ঘরের দরজা খোলা, আরেকটা বন্ধ। চারিদিকে বেশ ধুলো ময়লা জমে রয়েছে। হয়তো অনেক দিন ধরে কেউ আসে না এখানে। মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক দিয়ে চলেছে যে হঠাৎ আয়াস আমাকে এখানে আনলেন কেন? মেরে টেরে ফেলবেন না তো আবার?
ভয় ভয় শুকনো ঢক গিললাম আমি। আয়াস খোলা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভেতর দেখে গা ছমছম করতে লাগল। এখানে সবকিছুতে রাজকীয় ভাব, কোনো আধুনিকতার ছোঁয়া নেই। যতটুকু আসবাবপত্র আছে সবই রাজকীয়ভাবে ডিজাইন করা। অবশ্য এসে বেশি ময়লা পড়েনি, যেন কেউ মুছে দিয়েছে ময়লাগুলো। হয়তো আয়াসই হবেন। হঠাৎ বিছানার ওপর আমাকে ছুঁড়ে মারলেন আয়াস। কোমর যেন মরমর করে উঠল। ব্যথায় চোখমুখ খিচে ফেললাম আমি। উনি আমার কাছে এসে চোখমুখ লাল করে বসলেন। তারপর আমার হাতের বাঁধন খুলে দিয়ে মুখের ওপর থেকে টেপ সরিয়ে ফেললেন। সাথে সাথে কয়েকটা জোরে জোরে শ্বাস নিয়ে ফুপিয়ে কেঁদে দিয়ে বলে উঠলাম, আমি বাড়ি যাব, প্লিজ যেতে দিন। উনি চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আমার গাল এক হাতে চেপে ধরে বললেন, আজ থেকে এটাই তোর কাছে বাড়ি। আর কোনো বাড়ি আছে তোর সেটা ভুলে যাওয়ায় তোর পক্ষে ভালো। বিয়ের ব্যবস্থা করব কয়েকদিনের মাঝে, তারপর আমার বাড়িতে নিয়ে যাব বউ হিসেবে। তার আগে এটাই তোর বাড়ি। তোকে মানা করেছিলাম রাজশাহী যাওয়ার টিকিট বুকিং করবি না। করবি ভালো কথা, আমাকে বলতে পারতিস, সেটাও করিসনি। পালিয়ে যেতে চেয়েছিস তুই, আর এটাই তার শাস্তি। আর ঘুণাক্ষরেও পালানোর চেষ্টা করবি না। এই বলে আমাকে ধাক্কা দিয়ে উঠে হনহন করে বেরিয়ে গেলেন আয়াস। আমি উঠে দৌড়ে উনার পিছনের যাওয়ার আগেই উনি দরজা বন্ধ করে দিল না। আমি দরজা টেনে খুলতে নেব তার আগে ওপাশ থেকে ছিটকিনি লাগানোর শব্দ পেলাম। বুঝতে পারলাম আয়াস দরজা লাগিয়ে দিয়েছে। আমি চিল্লিয়ে ভারাক্রান্ত সুরে বললাম, ছিটকিনি লাগিয়ে দিল না কেন? খুলুন না প্লিজ, আমি বন্দী হতে চাই না। খুলে দিন, খুলে দিন। বারবার বলার পরেও যেন কোনো লাভ হলো না। ওপাশ থেকে আয়াসের কোনো কথা পেলাম না। তার মানে উনি চলে গেছেন। আমি দরজা ঘেঁষে বসে পড়লাম। হাঁটুর সাথে হাত লাগিয়ে কাঁদতে লাগলাম আমি। আজ নিজেকে এক আসল বন্দিনী লাগছে। কাঁদতে কাঁদতে ফ্লোরেই নেতিয়ে পড়লাম আমি। পানি ছলছল করা চোখজোড়ায় একরাশ ঘুম ভাসতে লাগল। তাকিয়ে থাকতে চেয়েও পারলাম না। আস্তে আস্তে চোখ বুজে আসল আমার। সকালে হাত নাড়াতেই কারো বুকে হাত চলে গেল আমার। আমি চোখ বুজে ভ্রু যুগল কুঁচকে আরো বেশি করে হাতিয়ে বোঝার চেষ্টা করছি আসলে কার ওপর হাত রেখেছি আমি। ব্যাপারটা দেখার জন্য চোখ হুট করেই খুলে পাশে তাকালাম। সাথে সাথে একটা প্রসারিত বুক দেখে দুই হাত দূরে গিয়ে একটা চিৎকার দিতে গেলে একটা হাত আমার মুখ চেপে ধরল। আমি হতভম্ব হয়ে ওপরে তাকালে আয়াসকে দেখতে পাই। নিজেকেও বিছানার ওপর আবিষ্কার করলাম। কিন্তু আমার যতদূর মনে আছে কাল আমি ফ্লোরে ঘুমিয়ে পড়েছিলাম। তবে আয়াস কি আমাকে বিছানায় শুইয়ে দিয়েছে? প্রশ্নের ভাণ্ডার নিয়ে আয়াসের দিকে তাকালাম। উনি আমার দিকে একমনে তাকিয়ে আছেন। লোকটার চোখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি মাস্কের আড়ালে উনি মিটমিটিয়ে হাসছেন। আয়াস আমার কানের কাছে মাথা এনে ধীর গলায় বললেন, হ্যাপি বার্থডে নিশা পাখি। এই দিনেই তুমি নামক মায়াবিনীটা পৃথিবীর আলো দেখেছিলে। তোমায় দেখে অবশ্যই আমার হবু শ্বশুর শাশুড়ির মুখে এক চিলতি হাসি ফুটে উঠেছিল। মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। তোমার আগামী শত শত জন্মদিন তেমার পাশে থাকতে চাই। এতক্ষণ মনোযোগ উনার কথা শোনার পর অবাক চোখে তাকালাম আমি। আজ 12ই নভেম্বর। চোখ নামিয়ে আশেপাশে তাকাচ্ছি আমি। উনি আমার দিকে নিচু হয়ে শান্ত গলায় বললেন, ইয়েস ম্যাডাম, আজ 12ই নভেম্বর। তোমাকে রাতে উইশ করতে এসেছিলাম। আরও অনেক কিছু ভেবে রেখেছিলাম, এসে দেখি তুমি ফ্লোরে ঘুমিয়ে পড়েছ। তাই তোমায় কোলে করে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দিয়েছি। আর কানে কানে উইশ করেছি। আমি হকচকিয়ে উঠলাম।
এতক্ষণে না জানি বাপি আমাকে উইশ করার জন্য কতবার কল করে ফেলেছে। আর মেঘা আর শিরিন আরও বাকি সবাই হয়তো কল দিয়ে অস্থিরই হয়ে পড়েছে। সব থেকে বড় কথা, কাকতালীয়ভাবে রুষার থেকে আমি 2 বছরের বড় হলেও আমাদের বার্থডে একই দিনে। আজকে রুষারও জন্মদিন। এসব ভাবতে ভাবতে কপালে ঘাম জমা হল। আয়াস হাত বাড়িয়ে আমার সামনে আমার ফোন তুলে ধরল। এটা দেখে একবার উনার দিকে তাকালাম। উনি ইশারা করে আমাকে নিতে বললেন ফোনটা। আমি সেকেন্ডের মাঝেই ছো মেরে ফোনটা উনার হাত থেকে নিয়ে নিলাম। উনি আমার কাজে খানিকটা শব্দ পড়ে হেসে তৎক্ষণাৎ আমার দিকে কড়া চোখে তাকিয়ে শক্ত গলায় বললেন, তোমায় ফোনটা দিল নিশা পাখি। শুধু কথা বলার জন্যই দিয়েছে, বিকজ আজ তোমার বার্থডে। কিন্তু কাউকে কিছু বলার চেষ্টা করেছ তো ভালো হবে না। এই দিনে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না, গট ইট? হাত নাড়িয়ে আমি মাথা নাড়ালাম। ফোনের স্ক্রিন অন করতেই দেখি 97টা কল এসেছে। সবার আগে বাপির ফোন কল করলাম। বাপি কল ধরল কয়েক সেকেন্ডের মাঝেই। অতঃপর আমাকে বাপি বলে ওঠে, হ্যাপি বার্থডে মাই বিগ প্রিন্সেস। হাজার হাজার বছর বেঁচে থাকুক আমার আনিমা। সব সময় হাসি খুশি থাকো। এত কিছুর মাঝেও বাপির কথাটা শুনে মুচকি হাসলাম আমি। তারপর বললাম, তোমার দোয়া তো আছে বাপি। সব সময় ভালো থাকব। বাপি আমার কথায় খানিকটা হেসে বললেন, কিন্তু মা, কালকে এত করে ফোন করলাম ধরলি না কেন? বাপির কথা শুনে শুকনো মুখ নিয়ে আয়াসের দিকে তাকালাম আমি। আয়াস কড়া নজরে তাকিয়ে আছে আমার দিকে। আমি শুকনো হাসি দিয়ে বললাম, আসলে বাপি, কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম, ফোন সাইলেন্ট করে, তাই শুনতে পাইনি। বাপি আমার কথায় যেন বিশ্বাস করলেন। আরও কয়েকটা কথা বললেন আমায়। বাপির কথা শেষ হতেই আম্মু ফোনটা নিয়ে আমায় উইশ করল। হঠাৎই আম্মু বলে উঠল, কিন্তু আনিশা, তোর না বাড়িতে আসার কথা ছিল? তোর জন্মদিনের কত প্ল্যান করেছিলাম মা, কিন্তু তুই এলি না। রুষা মন খারাপ করে বসে আছে। আমি মুখটা মলিন করে বললাম, আসলে আম্মু, যেতে পারবো না। কলেজ খোলা, তো পড়ালেখার চাপে যেতে পারিনি। এই বলে আম্মুকে বলে কলটা কেটে দিল ম। আর কিছুক্ষণ কথা বললে হয়তো আম্মুকে আয়াসের কথা বলেই দিতাম। আয়াস ভ্রু নাচিয়ে বললেন, আমার শালিকা রুষাকে কল দিয়ে শুভেচ্ছা জানাও। আর জিজ্ঞেস করো তোমার পাঠানো গিফটগুলো কেমন লেগেছে ওর। আমি চোখ গোল গোল করে তাকালাম আয়াসের দিকে। তারপর সরু গলায় বললাম, আমি কখন রুষাকে গিফট পাঠালাম? উনি কোনো কথা না বলে রুষার নম্বরে কল দিয়ে আমার হাতে ফোন ধরিয়ে কানে ধরতে বলল। ওপর পাশ থেকে একটা প্রাণবন্ত গলায় ভেসে এলো, সাবিপু, হ্যাপি বার্থডে রে। আর থ্যাঙ্কু আমার জন্য এতগুলা গিফট পাঠানোর জন্য। রুষার কথা শুনে যেন আমি বোকা বনে গেলাম। গিফট কবে কখন পাঠালাম সেটা বোঝার চেষ্টা করছি। এরই মাঝে আয়াস আমাকে ফিসফিস করে বললেন, কথা বলো শালিকার সাথে। আমি গলা খাকারি দিয়ে রুষার উদ্দেশ্যে বললাম, কি রে, তোর নাকি মন খারাপ ছিল কিছুক্ষণ আগে শুনলাম আম্মুর কাছ থেকে। কিন্তু তোর গলা শুনে তো মোটেও মনে হচ্ছে না আদৌ তোর মন খারাপ ছিল বলে। আরে মন খারাপ ছিল তো। হঠাৎই কলিং বেল বাজল। গেলাম, এতগুলা গিফট পাইলাম। কার্ডে দেখলাম তোর নাম লিখা। সেটা দেখে এখন খুশিতে গুলুমুলু হয়ে নাচছি আর অনিবার্যের সাথে ঝগড়া কর। শেষটুকু বলতে গিয়ে থেমে গেল রুষা। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে সন্দেহী গলায় বলে উঠলাম, অনির্বাণ কে? আমার কথায় যেন ওপাশ থেকে চুপসে গেল রুষা। তারপর আমতা আমতা করে বলে উঠল, কেউ না, ওই আমার এক ফ্রেন্ড আর কি। আমি কিছু বলতে যাব তার আগেই ফোনটা কেড়ে নিয়ে কলটা কেটে দিল।
আমি ঠোঁট উল্টে বসে থাকলাম। তারপর অনির্বাণ নামটা আমার মাথায় ঘুরপাক খেতে থাকল। এই নামটা চেনা চেনা লাগছে আমার। একমনে ভাবতে লাগলাম রুষার কথাগুলো। বেশিক্ষণ কথাগুলো ভাবতে দিল না আয়াস। আমার হাত ধরে হেঁচকা টেনে বেডের ওপর দাঁড় করালেন তিনি। আমি কিছু বলার আগেই উনি আমার ঠোঁটের ওপর নিজের আঙুলটা রেখে আমায় চুপ করতে বললেন। আমার দুই হাত ধরে দূরে ঠেলে দিয়ে আবারও আমার এক হাতের আঙ্গুল ধরে আমাকে ঘুরাতে থাকলেন। তারপর মিষ্টি সুরে গেয়ে উঠলেন, কঠিন তোমাকে ছাড়া একদিন, কাটানো এক রাত বাড়াও দুহাত, হয়ে যাও আজ বাধাবিহীন। আমি উনার দিকে চোখের পলক না ফেলে দাঁড়িয়ে আছি। উনিও আমার চোখে চোখ রেখে আমার কোমর চেপে গাইছেন, বলো কবিতা হয়ে চলো, বাগানে দাবানল জমানো জল, হয় যেন ঠিকানাহীন। আমার কোমর ধরে ঘুরিয়ে থামিয়ে আমার সামনে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে গেয়ে উঠলেন, চেয়েছি যতবারই, হয়েছে ছাড়াছাড়ি, মরেছি ততবারই, এসেছে এক বেদনা দিন, কঠিন তোমাকে ছাড়া দিন। গাড়িতে বসে আছি। শাড়ি নামক একটা অসহ্য জিনিস পরিধান করে। শাড়ি জিনিসটা বরাবরই সামলাতে পারি না আমি। কিন্তু আয়াস এক প্রকার রেগেমেগেই এই হলুদ রঙের শাড়িটা পরতে বলেছেন। আমি ভয় ভয় উনার কথা শুনেছি। উনি যেভাবে সাজতেন বলেছেন সেভাবে সেজেছি। আজ আয়াসও হলুদ রঙের একটা পাঞ্জাবি পরেছেন। উনার এই অতি সুন্দর এবং ফর্সা গায়ের রঙে হলুদ পাঞ্জাবিটা নিপুণভাবে ফুটে উঠেছে। না চাইতেও চোখজোড়া যেন আমার বিরুদ্ধে গিয়ে উনাকে দেখছেন। মাস্ক থাকতেও বেশ বুঝতে পারছি উনি কতটা সুন্দর ব্যক্তি। কিন্তু এটা আমার মাথায় এখনো এলো না যে উনার মতো এত সুন্দর এবং বড়লোক ছেলে আমাকেই উনার অত্যাচারের শিকার কেন বানালেন? কেন আমি না চাইতেও ভালোবাসি ভালোবাসি বলে আমাকে তিক্ত করে তুলছেন? এর কি আদৌ কোনো কারণ আছে? হয়তো নেই। মেঘার মুখে একবার শুনেছিলাম ভালোবাসতে নাকি কোনো কারণ লাগে না। মুহূর্তের মাঝেই যে কাউকে ভালোবেসে ফেলা যায়। হয়তো আসলে মেঘার কথা সত্যি। অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছি উনি যাচ্ছেনটা কোথায়। প্রায় 56 বার প্রশ্নও করেছি আমরা কোথায় যাচ্ছি, কিন্তু বারবারই উনি ধমক দিয়ে চুপ করিয়ে দিচ্ছেন আমায়। তাই এখন আর প্রশ্নটা করতে সাহস পাচ্ছি না আমি। কিছুক্ষণের ভিতরেই একটা বর্ষর মেইন গেটের সামনে দাঁড় করালেন গাড়িটা আয়াস। আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করছি উনি এটা আমায় কোথায় এনেছেন। কয়েকবার হর্নের আওয়াজ করতেই মেইন দরজা খুলে দিল একজন। আয়াস গাড়ি দরজা দিয়ে ঢুকাতেই এক ব্যক্তি আয়াসকে সালাম দিল। আমি ভ্যাবলার মতো সব দেখছি। এই ছাড়া তো আর কোনো কাজ নেই আমার। ছোটখাটো একটা বাগানের সামনে এসে গাড়ি থামল। আমাকে নামতে বলে আয়াস নেমে গেলেন। আয়াসের গাড়ির পেছনে আরেকটা বর্ষর গাড়ি এসে দাঁড়াল। আমি একবার গাড়ির দিকে তাকিয়ে বাগান এবং পুকুর থেকে কিছুটা দূরে দোতলা বিল্ডিংয়ের দিকে তাকালাম। ওপরে বর্ষর করে লিখা, ছোটদের স্বপ্ন অনাথ আশ্রম। এই অনাথ আশ্রমটা দেখে সরু চোখে আয়াসের দিকে তাকালাম আমি। আয়াস আমাকে ইশারা করে হাঁটতে বললেন। আমি যেতে শুরু করলে উনি হুট করে হাত ধরে বসেন। আমি পিছন ঘুরে উনার দিকে তাকালে উনি আমার দিকে এগিয়ে এসে উনিও পিছন ঘুরে কিছুটা জোরে সরে পিছনে থাকা বড় গাড়ির ড্রাইভারের উদ্দেশ্যে বলে ওঠেন, গাড়ি থেকে খাবার দাবার, জামা কাপড় সহ চকলেট সব নামাও। আয়াসের কথায় বুঝতে পারলাম উনি এত জিনিস হয়তো এখানকার থাকা অনাথ শিশুদের জন্য এনেছেন। এখন যেন মনে হচ্ছে লোকটাকে যত নির্দয় ভেবেছিলাম তত নির্দয় নন। হয়তো উনার এই শক্ত নিষ্ঠুর, বদরাগী মনের পেছনেও কোনো কোমল হৃদয়ের ব্যক্তি লুকিয়ে আছেন। আমার হাতের সামনে চুটকি বাজাতেই আমি হকচকিয়ে আয়াসের দিকে তাকালাম। উনি নরম সুরে বলে ওঠেন, এই অনাথ আশ্রমটায় অনেক শিশু আছে। আমার কেনা আশ্রমটা।
প্রতি মাসে আসি এখানে। আজ তোমার জন্মদিন, তাই ভাবলাম তোমায় নিয়ে আসি। তাহলে বাচ্চাগুলো খুশি হবে। তুমি আজকে ওদের নিজের হাতে খাবার বেড়ে দিতে পারবে? উনার কথা অবাক হওয়ার সাথে ভালো লাগা কাজ করতে শুরু করল। বাচ্চাগুলোর জন্য কত ভাবেন উনি। আমার অবাক চোখজোড়া দেখে যেন আয়াস কিছুটা আন্দাজ করে হালকা হেসে আবারও মলিন কণ্ঠে বললেন, আসলে কি বলো তো, ছোট থেকে মা বাবা থাকা সত্ত্বেও অনাথের মতো দাদিমার কাছে বড় হয়েছি তো, তাই অনাথদের কষ্ট একটু হলেও বুঝি। এবার আয়াসের কথায় ভালো লাগা অনুভূতির মাঝখানে খারাপ লাগার অনুভূতি উকি দিয়ে উঠল। আমি গলা খাকারি দিয়ে বললাম, হ্যাঁ, আমি আজ বাচ্চাগুলোর সাথেই থাকতে চাই। ওদের সাথে বেশ আনন্দ হবে, কি বলুন? ভ্রু নাচিয়ে আমার কথা শুনে এবার হাসলেন আয়াস আর আমার হাত ধরে ভেতরে চলতে শুরু করলেন। এসবের মাঝে যে আমার পালিয়ে যাওয়ার ব্যাপারটা মাথা থেকে উধাও হয়ে গিয়েছে সেটাও নয়। আমি মুক্তি পেতে চাই আয়াসের থেকে, কিন্তু কোথাও একটা বাধা পড়ছে আমার এই ভাবনার মাঝে। যে কোনো সুযোগ পেলেই আমি পালিয়ে যাব, এটা ঠিক করে রেখেছি। এখন বরং বাচ্চাগুলোর সাথে পরিচয় হওয়া যাক। ক্ষতি কি ওদের সাথে পরিচয় হতে? দোতলা বিল্ডিংয়ের কাছে যেতে না যেতে একজন অর্ধবয়স্ক মহিলাকে দেখা গেল। গাছে সযত্নে পানি দিয়ে চলেছেন উনি। আয়াস উনাকে দেখে হাসিমুখে আমাকে তার কাছে নিয়ে গেলেন। মহিলাটি কারো উপস্থিতি পেয়ে হাত থেকে পানির মগটা রেখে পিছন ফিরে তাকালেন। তারপর আমাদের দেখে চশমাটা খুলে খানিকটা মুছে আবারও চোখে লাগালেন। তারপর হাত দিয়ে চেনার চেষ্টা করতেই আয়াস আমার হাত ছেড়ে উনাকে গিয়ে আলতো জড়িয়ে ধরে বললেন, মিনি মা, আমাকে চিনতে পারছ না? আমি তোমার আশু। আয়াসের কথা শুনে হকচকিয়ে আয়াসের দিকে তাকালেন উনি। তারপর কাপা কাপা হাতে আয়াসের গাল ধরে হাসি মুখে বললেন, আশু, আমার আশু, কতদিন পর এলি তুই? মিনি মাকে আর ভালোই বাসিস না তুই? আর তুই এই মাস্ক। বাকিটা বলার আগেই মিনি মাকে থামিয়ে দিল আয়াস। তারপর বললেন, সরি মিনি মা, আমি হসপিটালের কাজে ব্যস্ত ছিলাম। আর এসব আমি তোমায় পরে সময় করে বলবো। এখন পরিচয় হও আনিশার সাথে। আমার দিকে ইশারা করে, এখানে এসো। কথাটা বলে আয়াস ওনার হাত ধরে আমার কাছে নিয়ে এলেন। আমি মুচকি হেসে তাকালাম। আয়াস উজ্জ্বল চেহারা নিয়ে বলে উঠলেন, মিনি মা, এই হলো আনিশা, তোমাকে যার কথা বলেছিলাম আমি। আর আনিশা ইনি মিনি মা। এই অনাথ আশ্রম দেখাশোনা করেন আর বাচ্চাদের দেখেন। আমি মিনি মাকে সালাম করলাম। উনি সালামের উত্তর নিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে এক হাত ধরে জড়িয়ে ধরে আরেক হাত থুতনিতে রেখে বললেন, বাহ, মাশা আল্লাহ, তুমি সেই মেয়ে যার প্রেমে আমার আশু হাবুডুবু খেয়ে আর উঠতেই পারছে না। বলতে হয় আমার আশুর পছন্দ আছে। মিষ্টি মেয়ে তুমি। আমাকে আশুর মতো মিনি মা বলেই ডাকবে, ঠিক আছে? আমি লজ্জামাখা হাসি দিয়ে মাথা নাড়িয়ে বললাম, জি মিনি মা। আমার কথায় আমার মাথার পেছনে ধরে নিচু করিয়ে কপালে চুমু দিয়ে বললেন, কারোর নজর না পড়ে তোমাদের ওপর। আমি শুকনো হাসি দিল মিনি মা কিছুট জোরে চেঁচিয়ে বলে উঠলেন, তোরা কোথায় সবাই? দেখে যা সবাই কে এসেছে। তোদের বড় বাবু এসেছে। মিনি মার গলায় কোথা থেকে যেন অনেকগুলো বাচ্চা এসে দৌড়ে বেরিয়ে এলো। সবাই এসেই আয়াসকে ঘিরে ধরল। আমি বাচ্চাদের কাণ্ড দেখে হাসছি কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে। হঠাৎ একটা 56 বছরের বাচ্চার চোখ পড়ল আমার ওপর। আমি বাচ্চার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে হাসি দিল বাচ্চাটি আয়াসকে মিষ্টি গলায় বলে উঠল, বড় বাবু, বড় বাবু। ওই কিউট মেয়েটা কে? আমার দিতে হাত নাড়াচ্ছে। আয়াস আমার দিকে এক নজর তাকিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠল,
সবাইকে এর আগের বার বলেছিলাম না একটা কিউট মিমির সাথে পরিচয় করিয়ে দেব? ওটাই সেই মিমি। আয়াসের কথা শুনে সবাই আমার দিকে তাকালো। মুহূর্তের মাঝেই ওরা আয়াসকে ছেড়ে আমার কাছে এসে ঘিরে ধরল। আমিও জোরেশোরে হেসে দিল ম। বাচ্চাগুলো সত্যিই কত খুশি আছে এখানে, ওদের দেখেই বোঝা যায়। এক একজন আমায় এক এক প্রশ্ন করে চলেছে। আমি খুশি মনে ওদের উত্তর দিয়ে চলেছি। আয়াসের দিকে চোখ যেতেই দেখলাম উনি আমার দিকে এক নজরে তাকিয়ে আছেন। তৎক্ষণাৎ উনার থেকে চোখ সরিয়ে নিলাম আমি। বাচ্চারা সবাই খেতে বসেছে লাইন ধরে। ওদের মুখের খুশি যেন আর ধরে না। ওদের খুশি দেখে আমার মুখে খুশি আটছে না। কিছুক্ষণের মাঝেই যেন ওদের সাথে কতটা নিপুণভাবে মিশে গেছি আমি। বিরিয়ানির বাটি টানিয়ে নিচু হয়ে বসলাম আমি। আস্তে আস্তে সবাইকে এক এক করে বিরিয়ানি বেড়ে দিতে শুরু করলাম। মিনি মা আমাকে এগিয়ে দিচ্ছেন নানানরকম মাংস আর সবজির বাটি। আমি সবাইকে বেড়ে দিয়ে চলেছি। হঠাৎই এত বাচ্চার মাঝে আয়াসের সামনে গিয়ে পড়লাম আমি। উনি প্লেট এগিয়ে দিয়ে সবার সাথে বাচ্চাদের মতো করে বসে রয়েছেন। উনার চোখে চোখ আটকে গেল। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকতেও বাচ্চাদের চিৎকারে চোখ সরিয়ে ফেললাম। উনি চোখ ছোট করে প্লেটের দিকে ইশারা করলেন। আমি তড়িঘড়ি করে উনাকে বিরিয়ানি দিল ম। তারপর চোখ ছোট ছোট করে বললাম, আমি মাস্ক না খুললে খাবেন কি করে? উনি ভ্রু উঁচিয়ে গালে হাত দিয়ে বললেন, তোমার কি মনে হয় আমি এখন খাবো? নো ওয়ে, পরে খাবো। এখন সবাইকে একটু একটু করে খাইয়ে দেব। ব্যাস। আমি আর কথা বাড়ালাম আমি। উনার দিকে সন্দেহী চোখে তাকিয়ে এগিয়ে গেলাম। দু একজনকে বিরিয়ানি দিয়ে শেষজনকে বিরিয়ানি দিতে গেলে খানিকটা চমকে উঠলাম আমি। এ কি দেখছি আমি? সেই ছেলেটি যাকে আমি 1 মাস আগে অ্যাক্সিডেন্টের জন্য ডোয়াহানের হসপিটালে ভর্তি করিয়েছিলাম। আমি তড়িঘড়ি করে ছেলেটিকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করে? ছেলেটি স্বাভাবিক গলায় বলল, সেদিন তো ওই ডাক্তার আঙ্কেল আমাকে সহ আমার ছোট ভাইকে এখানে দিয়ে গিয়েছে। জানেন দিদি, এখানে আমি আর আমার ভাই অনেক ভালো আছি। আর না খেয়ে থাকতে হয় না আমাদের। উইয়ে বড় বাবু, আয়াসের দিকে ইশারা দিয়ে, উনি তো আমাদের পড়ালেখাও শিখিয়েছেন। উনি অনেক ভালো। ছেলেটির কথায় মুচকি হেসে ওর আর তার ছোট ভাইয়ের মাথা নাড়িয়ে দিয়ে বললাম, হুমম, ভালো থাকো তোমরা। এই বলে উঠে চলে এলাম আমি। দাঁড়িয়ে সবার খাওয়া দেখছি আমি, আর কারো কিছু লাগবে কি না জিজ্ঞেস করছি। সবাই তৃপ্তি ভরে খাচ্ছে। আয়াস নিজে না খেয়ে বাকি সবাইকে নিজের হাতে একটু একটু করে খাইয়ে দিচ্ছেন। অদ্ভুত লোকটা। এক অদ্ভুত ভালো মন আছে উনার মধ্যে। ভাবতে ভাবতে নিজের মাথা ঝাঁকালাম আমি। তুই কি এই অদ্ভুত লোকটার প্রেমে পড়ে যাচ্ছিস আনিশা? ভুলে যাস না, ও তোকে বন্দিনীর মতো বানিয়ে রেখেছে। তোকে তার থেকে বাঁচতে হবে। মিনি মাও খাওয়ার মাঝে আমার মুখে সামনে খাবার তুলে ধরলেন। আমি মিনি মার দিকে তাকালাম। উনি বললেন, কি হলো, খাও। খাবে না মিনি মার হাতে? আমার দৃষ্টিটা শান্ত হয়ে গেল। আম্মুর কথা মনে পড়ছে। আগে কলেজে যেতে লেট হলে আম্মু খাইয়ে দিত আর আমি দৌড়ে দৌড়ে রেডি হতাম। চোখের কোণায় পানি চিকচিক করে উঠল। মিনি মা বলে উঠলেন, খাবারের সামনে কাঁদতে নেই মা, খেয়ে নাও। আমি চোখ থেকে পানি মুছে নিয়ে হা করলাম। মিনি মা খাইয়ে দিল ন আমায়। খাবার চিবুতে চিবুতে সামনে তাকাতেই আয়াসকে এত কাছে দেখে হঠাৎ ভরকে গেলাম আমি। উনি খাবার ধরে দাঁড়িয়ে আছেন। আমি খাবার গিলে মিনি মার দিকে তাকালাম। উনি মিটিমিটি হাসছেন। আমি খানিকটা লজ্জা পেলাম। তারপর আয়াসের দিকে তাকাতেই উনি আমার গাল ধরে আমাকে খাইয়ে দিল ন।
আমি মুখ চেপে ধরে খেতে থাকলাম। এদিকে মিনি মা হেসেই দিয়েছেন জোরে সোরে। এভাবে সবার সাথে মেতে থাকতে থাকতে একসময় দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। প্রায় 4:30 বেজেছে। আয়াস আর আমি সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িতে বসতেই বাচ্চারা জানালার কাছ ধরে বলে উঠল, বড় বাবু আবার কিউট মিমিকে নিয়ে আসবে। আয়াস হেসে মাথা নাড়িয়ে বলল, অবশ্যই আসব, সব তোমার জন্য। তুমি জানো তোমার জন্য আজ সাবিপুর কাছে ধরা খেতে খেতে বেঁচে গেলাম। প্রায় বলেই ফেলেছিলাম তোমার কথা। রাগে ফোঁস ফোঁস করতে করতে কথাটা বলল রুষা। অনির্বাণ শীষ বাজাতে বাজাতে স্বাভাবিক গলায় বলত, জানলে জানত, উনি তো আমার হবু ভাবি। আমি ঠিক ম্যানেজ করে নিতাম। রুষাকে চোখ টিপ মেরে, কচু ম্যানেজ করতে। এখনো তো আপি জিজুকেই একসেপ্ট করল না, আর তুমি ম্যানেজ করবা? আচ্ছা সাবিপু এখন আছে কোথায় বলো তো? অনির্বাণ মাথা চুলকাতে চুলকাতে বলল, আয়াসের বাড়িতেই তো থাকার কথা। রুষা শান্ত গলায় বলল, আহা, জিজুর প্রেম তো দেখো, একবারে নিজের হবু বউকে নিজের কাছে রেখে দিয়েছে। আর তার বেস্ট ফ্রেন্ড ভাইকে দেখো, আস্ত একটা গাধা। মুখ ভেঙিয়ে অনির্বাণ ঠোঁট উল্টিয়ে বলল, তোমার জন্য হসপিটাল থেকে ছুটি নিয়ে এলাম আর তুমি এই কথা বলছো? আমাকে কোনো দিক থেকে গাধা মনে হয় তোমার? তুমি জানো আমার ওপর কত মেয়ে ফিদা। রাস্তা দিয়ে গেলে সব মেয়ে হা করে তাকিয়ে। পুরোটা বলতে পারল না অনির্বাণ। রুষার কড়া নজর দেখে ঢোক গিলে ফেলল সে। তারপর একটা শুকনো হাসি দিয়ে বলল, আসলে ওই মেয়ে তাকায় তো কি হয়েছে, আমার কাছে তো তুমিই সব। রুষা অনির্বাণের দিকে তেড়ে এসে জোরে জোরে বলে ওঠে, তুই থাক তোর মেয়ে নিয়ে, অন্য মেয়েদের কাছে যা, আমার কাছে খবরদার আসবি না বলে দিল ম। এই বলে সামনে ফিরে গটগট করে যেতে থাকল রুষা। অনির্বাণ মুচকি হেসে রুষা কাছে দৌড়ে গিয়ে কোলে তুলে নেয় রুষাকে। রুষার কপালের সাথে কপাল ঠেকিয়ে অনির্বাণ বলে ওঠে, যে যতই এই অনির্বাণের দিকে নজর দিক, এই অনির্বাণ শুধুই রুষার। বিগত 1 মাসে অনির্বাণ রুষাকে নিজের বানিয়ে ফেলেছে। রুষার জন্য রাজশাহীর হসপিটালে ট্রান্সফার হয়ে এসেছিল সে। তারপর ফোনে মাঝে মাঝেই কথা, হঠাৎই দেখা হতে হতে দুজনে দুজনের অনুভূতি প্রকাশ করে। তারপর থেকে শুরু হয় ওদের ভালোবাসার পথ চলা। আমাকে টানতে টানতে বাংলোর ভেতরে এনে ঘরে আবারও বন্দি করে ফেললেন আয়াস। আমি হয়ে গেলাম আবারও অসহায়। কিছুক্ষণ আগে সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎই কোথা থেকে কি হয়ে গেল তার বুঝতে খানিকটা সময় লাগলো আমার। নিজেই নিজেকে বলে উঠলাম, তুই ভুল ছিলি আনিশা। আয়াস সবাইকে ভালোবাসতে পারলেও তোর ক্ষেত্রে ও শুধুই সাইকো লাভার। ও তোর সামনে একজন নিষ্ঠুর মানুষ ছাড়া কিছুই নয়। কিছুক্ষণ আগে বাংলোতে ফেরার পথে হঠাৎই মেইন রাস্তায় জ্যামে লেগে গেল। আমি মেঘার সাথে কথা বলছিলাম। কিছুক্ষণ আগেই মেঘা আর শিরিন দুজনেই আমায় কল করেছিল, তাই আয়াস আমাকে ফোনটা দিয়েছে। শিরিনের সাথে কিছুক্ষণ কথা বলে মেঘার সাথে কথা বলার সময় মেঘাকে বলে উঠলাম, মেঘা এখন রাখছি, বাইরে জ্যামে আটকা পড়েছি, পরে কথা হবে তোর সাথে, ঠিক আছে? মেঘা বাই বলে ফোনটা কেটে দিল। এসির ঠান্ডা হাওয়া সত্ত্বেও যেন মনটা আকুপাকু করছিল বাইরের প্রাকৃতিক হাওয়া গায়ে লাগানোর জন্য। তাই আয়াসের দিকে তাকালাম আমি। সাথে সাথে আয়াস আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, কিছু বলবে? আমি মাথা নাড়িয়ে বললাম, জি, আসলে আজ আমার জন্মদিনটা দারুণ কেটেছে আপনার জন্য। ধন্যবাদ। উনি আমার দিকে নজর সরিয়ে গম্ভীর গলায় বলে উঠলেন, ধন্যবাদ জিনিসটা আমি পছন্দ করি না, বিশেষ করে আমার কাছের লোকজন থেকে।
আমি যা করেছি আমি ভালোবাসার মানুষের জন্য করেছি। আর কিছু বলবে? আমি আমতা আমতা করে বললাম, হুমম গাড়ির জানালার কাচটা খুলে দেওয়া যাবে? আয়াস আর কোনো কথা না বলে এসি অফ করে দিয়ে জানালার কাচ খুলে দিল ন। আমি জানালার দিকে এগিয়ে গেলাম, যেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। আয়াসের গাড়ির পাশেই বাইকে দুজন বখাটে ছেলে বসেছিল। ওরা আমাকে দেখে একজন আরেকজনকে বাজে মন্তব্য করতে শুরু করল। সুন্দরী কমলা যে, তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমরা পৌঁছে দেব? মজা পাবে কিন্তু ভেবে দেখো। ছেলেগুলোর কথায় জানালা ছেড়ে দূরে এসে গুটিসুটি মেরে বসলাম আমি। পাশে তাকাতেই আয়াসের রক্তবর্ণ চোখজোড়া দেখে কলিজা শুকিয়ে আসে আমার। আয়াস আমার থেকে চোখ সরিয়ে গাড়ির জানালার কাচ লাগিয়ে দিল ন। তারপর আমাকে শাসিয়ে বললেন, এখানেই বসে থাকবে, আমি এক্ষুনি আসছি। এই বলে দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন আয়াস। আমি ভয় ভয় দেখার চেষ্টা করলাম উনি কোথায় গেলেন, কিন্তু দেখতে পেলাম না। মিনিট দুয়েক পরেই আবার এসে গাড়িতে বসলেন উনি। জ্যাম ছাড়তেই ফুল স্পিডে গাড়ি চালাতে থাকলেন। ভয়ে গলা শুকিয়ে গেল আমার। কোনো গাড়ির তোয়াক্কা করছেন না উনি, সজোরে ড্রাইভ করে চলেছেন। আমি উনার দিকে তাকিয়ে মিনমিনে সুরে বললাম, এভাবে গাড়ি ড্রাইভ করলে তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ধীরে ড্রাইভ করুন না প্লিজ। আমার কথায় কোনো পাত্তায় দিল না আয়াস, বরং যেন গাড়ির স্পিড আরও বেশি হয়ে গেল। ভয়ে চোখমুখ বন্ধ করে কাঁপতে থাকলাম আমি। জানি না কখন কোনো গাড়ির সাথে এই গাড়িটার অবস্থা চূর্ণবিচূর্ণ হয়ে যায়, তার সাথে আমরাও ক্ষত বিক্ষত হয়ে রাস্তায় পড়ে থাকি। মিনিট পাঁচেকের মধ্যেই বেশ জোরে ব্রেক কষেন আয়াস। সাথে সাথে মাথাটা গাড়ির সাথে লাগতে লাগতে বেঁচে যায়। কারণটা হচ্ছে সিট বেল্ট। আয়াস সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে আমার কাছে এসে গাড়ির দরজা খুলে আমাকে টানতে টানতে নিয়ে যায় সেই পুরনো বাংলোতে। তখন থেকে প্রশ্ন করে চলেছি আমার দোষটা কি, কিন্তু উনি কোনো কথা না বলে দাঁতে দাঁত চেপে আমায় রুমে নিয়ে গিয়ে এক প্রকার ধাক্কা মেরাই ফেলে দিল ন। উনি বাইরে যেতে নিলে আমি চিৎকার করে বলে উঠলাম, কি অপরাধ আমার? কেন আমাকে অমানুষের মতো টানতে টানতে নিয়ে এসে এখানে ফেললেন? আমি কি মানুষ নই? কি দোষ করেছি যার কারণে হঠাৎই আপনার এমন আচরণ দেখতে হচ্ছে আমাকে? আয়াস আমার দিকে ঘুরে একটা ভ্রু উঁচিয়ে আঙ্গুল তুলে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, তুই জানালা খুলে নিতে চেয়েছিস, এটাই তোর দোষ। জানালা খুলেছিস ভালো কথা, ওদের কথা শোনার জন্য তুই জানালার ধারে এগিয়ে গেছিস। আর এসবের শাস্তি একটাই, আজ আর এই মুহূর্ত থেকে তোকে এভাবে বন্দী হয়ে থাকতে হবে। এই বলে গটগট করে বেরিয়ে গেলেন উনি। আমি উনাকে কিছু বলার সুযোগটুকু পেলাম না। বর্তমানে চোখমুখ লাল করে আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি। কাঁদতে কাঁদতে এক প্রকার গাল আর নাক লাল রঙে পরিণত হয়েছে, তবুও চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। একদিকে একগুচ্ছ রাগ, আরেকদিকে একগুচ্ছ কষ্ট মিলে দুটো অনুভূতির এক মিশ্রণ তৈরি হয়েছে। এই অনুভূতি একদম বাজে। দাঁতে দাঁত চেপে হাতে থাকা সব কাচের চুড়ি দ্রুত খুলতে শুরু করলাম আমি। চুড়িগুলো খোলার সময় হাতের কাছে কয়েকটা চুড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তাতে কিছু যায় আসে না আমার। চুড়িগুলো খুলে একদিকে ছুঁড়ে মারলাম আমি। ফ্লোরে পড়তেই চুড়ি ভাঙার এক অদ্ভুত ঝুনঝুন শব্দ হল। চোখে থাকা গাঢ় কাজলের আবরণ অনেক আগেই গালের সাথে লেপটে গিয়েছে। একটা জিনিস বড়ই ভাবাচ্ছে আমাকে। আজ থেকে 1 মাস আগে যেই ছেলেকে আমি আহানের হসপিটালে পাঠিয়েছিলাম, সেই ছেলে কি করে আয়াসের অনাথ আশ্রমে গেল? আহান কি কোনোভাবে আয়াসকে চেনেন, নাকি এসব কিছুই কাকতালীয়? কোথাও গিয়ে ব্যাপারটা কাকতালীয় মনে হচ্ছে না আমার, যেন মনটা বলছে এসবের পেছনে কোনো সম্পর্ক রয়েছে।
যা আমি জানি না, যা আমার থেকে লুকানো হয়। কিন্তু কি? আয়াস কি কিছু লুকাচ্ছেন আমার থেকে? আয়না থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকালাম আমি। এটা কেমন ঘর, যেখানে একটা জানালা পর্যন্ত নেই? ঘরে তৈরি হয়েছে একদম বন্ধ করা পরিবেশ। আয়াস আমাকে এমন জায়গায় এনে রেখেছেন যেখানে পালানোর জন্য জানালা পর্যন্ত নেই। ভাবতেই চোখের কোণে আবারও পানি দেখা গেল। সেখানেই আস্তে আস্তে বসে পড়লাম আমি হাঁটু গেড়ে। চিৎকার করে বলতে শুরু করলাম, চাই না এই অভিশপ্ত ভালোবাসা, চাই না বন্দী হয়ে থাকতে। বাপি কোথায় তুমি? প্লিজ তোমার মেয়েকে নিয়ে যাও। তোমার রানী মা যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছে না বাপি। রাত 3:24। এক পুরনো গ্যারেজে বাধা আছে দুটো ছেলে। মুখ বাধা থাকার কারণে চেঁচাতেও ব্যর্থ হচ্ছে তারা। তাদের সামনে দুটো লম্বা চওড়া করে লোক দাঁড়িয়ে আছে। পরনে তাদের ব্ল্যাক স্যুট আর ব্ল্যাক প্যান্ট। বারবার ঘড়ি দেখে একে অপরের দিকে তাকাচ্ছে ওরা, আর মাঝে মাঝে দু একটা কথাবার্তা বলছে। স্যারকে বলেছ তো ওদের আমরা নিয়ে এসেছি? হুমম বলেছি তো। এতক্ষণের স্যারের এসে যাওয়ার কথা, তবে আসছেন না কেন? 3:30 তো বাজতে চলল। আর এই দুটো ছেলে দুইটার দিকে উদ্দেশ্য করে বাধা থাকা সত্ত্বেও প্রচণ্ড জ্বালিয়ে চলেছে। চোখ গরম করে। পরের জন আর কিছু না বলে সামনে দরজার দিকে তাকিয়ে থাকল। হালকা আলোতে হঠাৎই একটা অবয়ব ফুটে উঠল। কালো হুডি পরে প্যান্টের পকেটে হাত দিয়ে একজন মানুষ প্রবেশ করল। স্যুট পরা দুজন লোক মাথা নিচু করল। হুডি পরা লোকটা এক পা দুপা করে এগিয়ে এসে ভারী গলায় বলে উঠল, কোথায় ওরা? স্যুট পরা দুজন লোক সরে গিয়ে পেছনে দিকে ইশারা করল। হুডি পরা লোকটা বাঁকা হেসে নিজের হুডির টুপি এক হাত দিয়ে খুলে ফেলল। তারপর মাথা নাড়িয়ে চুলগুলো এলোমেলো করে নিল। অতঃপর ভ্রু নাচিয়ে হাত নাড়িয়ে ছেলে দুটোর মুখের বাঁধন খুলে নিতে বলল। ওদের মুখের বাঁধন খুলে দিতেই দুজনেই গর্জে উঠে বলল, আমাদের বেঁধে রেখেছিস? এত বড় সাহস তোর? কে তুই রে? জানিস আমরা কে? এখান থেকে ছাড়া পাই একবার তোর লাশ পুঁতে ফেলব। দুটো ছেলের কথা শুনে হুডি পরা লোকটা শুধু হাসল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, কার লাশ পড়বে সেটা তো একটু পরেই দেখা যাবে। কে তুই? লোকটি বাঁকা হেসে বলল, আয়াস। আয়াস রায়হান। তোমরা দুজন লাইট অন করো। ওদের দেখতে তো দাও কে ওদের এভাবে বেঁধে রেখেছে। একজন বডিগার্ড মাথা ঝাঁকিয়ে সুইচবোর্ডের কাছে গিয়ে একটা সুইচ দিতেই আলো জ্বলজ্বল করে উঠল। বেঁধে পড়ে থাকা ছেলে দুটো আয়াসকে দেখে যেন থতমত খেয়ে গেল। সাদা মাস্ক আর সেই নীল বর্ণের চোখ। একজন তো বলেই বসল, তুই বিকেলে তুই না আমাদের ওয়ার্নিং দিয়ে গেলি? আয়াস রহস্যময় হেসে শান্ত গলায় বলে উঠল, আমি যে তোদের ওয়ার্ন করে গিয়েছিল, শুধু তাই নয় তোদের বাইকের নম্বরটাও নিয়ে গিয়েছিল। দেখ তোদের বাইক তোদের কত বড় ক্ষতি করে দিল। তোরা বাইকের নম্বরের জন্য বাঁচতে পারলি না, সো স্যাড। দ্বিতীয় ছেলেটি চিৎকার দিয়ে বলে উঠল, ছেড়ে দে আমাদের। আয়াস চোখ গরম করে হুঙ্কার দিয়ে বলে উঠল, ছেড়ে দেব? তোদের একটা একটা করে হাড় ভেঙ্গে তবেই ছাড়ব আমি। আমার মায়াবিনীকে খারাপ মন্তব্য করেছিস তাই না? আমার কলিজায় হাত দেওয়ার চেষ্টা করেছিস, এর শাস্তি তোদের পেতেই হবে। বডিগার্ডের উদ্দেশ্যে, আর তোমরা হা করে দেখছ কি? হ্যাঁ, ওদের উল্টো করে ঝুলিয়ে বাঁধো। বডিগার্ডরা তাড়াহুড়ো করে ছেলেগুলোকে তুলে উল্টো করে ঝুলিয়ে দিল। আয়াসের হাতে একজন ভারী লাঠি ধরিয়ে দিল। লাঠিটা লাল ও গরম হয়ে গিয়েছে। লাঠি আগুনে পুড়ে নেওয়া হয়েছে প্রথমে। আয়াস ভয়ঙ্কর হাসি দিয়ে বলে,
এই লাঠির প্রত্যেকটা ঘা তোদের মনে করিয়ে দেবে এই দিনটার কথা। আজ থেকে আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর ভুল করবি না। কথাটা বলে আয়াস একে একে লাঠি দিয়ে সজোরে মারতে শুরু করল ছেলে দুটোকে। প্রত্যেকটা লাঠির বাড়িতে ওদের চিৎকার যেন পুরো গ্যারেজ কাঁপিয়ে তুলছে। কিন্তু দুঃখের বিষয় ওদের চিৎকার শোনার মতো কেউ নেই। অবশেষে ক্লান্ত হয়ে আয়াস হাতের লাঠিটা ফেলে দিল। হাতের পিঠ দিয়ে নিজের কপালের ঘাম মুছল। ছেলে দুটো চিৎকার করতে করতে অজ্ঞান প্রায়। তবুও ওরা বিড়বিড় করে আকুতি মিনতি করছে। একজন বডিগার্ড কাঁপতে বলল, স্যার, হয়ে গিয়েছে, এখন কি করব? ছেড়ে দেব? আয়াস কয়েক সেকেন্ড ভেবে বলল, না, এমন ব্যবস্থা করব যাতে আর কোনোদিন কোনো মেয়ের দিকে এই শয়তানগুলো মেয়েদের দিলও তাকাতে না পারে। এদের জন্য মেয়েদের নিরাপত্তা নেই। যদি কোনো মেয়ের সম্মতিতে এসব নোংরামি করত কিছু বলতাম না, কিন্তু এরা মানুষই নয়। আমার হসপিটালে পাঠিয়ে দাও এদের। ওখানে তো অনেক অন্ধ মানুষ আসে। এদের দুই জোড়া চোখ না হয় অন্ধ মানুষদের কাজে আসুক। অন্ধ হয়ে থাকবে এখন থেকে এরা সারা জীবন। আয়াসের কথা শুনে বডিগার্ড দুজন দ্রুত মাথা নাড়াল। আয়াস আর কিছু না বলে হুডির টুপি মাথায় দিয়ে নিয়ে এক পা দুপা করে চলে গেল। চোখে ঘুম নেই আমার, মাথায় শুধু একটা চিন্তা ঘুরছে। আমি থাকতে পারবো না এই সাইকোর সাথে। পালাতে হবে আমায়, সেটা যে করেই হোক। সারা রাত পালানোর পথ খুঁজেও ব্যর্থ আমি। অবশেষে ক্লান্ত হয়ে বেড আর একটা আলমারির মাঝে দেয়ালের সাথে মাথা লাগিয়ে বসে আছি আমি। রাগের বশে হঠাৎই আলমারিতে ধাক্কা মেরে বসি আমি। আমার ধাক্কাতে যেন আলমারিটা পড়ে যেতে লাগল। আমি তড়িঘড়ি করে দাঁড়িয়ে ধরে ফেলতেই একটা কাচের জানালা দিয়ে আসা আলোর ঝিলিকে চোখ বন্ধ করে ফেললাম আমি। আস্তে আস্তে চোখ খুলে অবাক হয়ে কাচের ছোট জানালার দিকে তাকালাম। তার মানে আয়াস ইচ্ছে করে এই জানালাটাকে এই খালি আলমারি দিয়ে ঢেকে রেখেছিলেন। দেরি না করে আলমারি ধাক্কা দিতে দিতে সরিয়ে ফেললাম আমি। একটা জানালা আবিষ্কার করলাম। জানালাটা বেশ বড় না, তবে আমার পালানোর জন্য যথেষ্ট। এই সুযোগ এই সাইকোর হাত থেকে বাঁচার। এই জানালার কাজ যে করেই হক আমায় ভাঙতে হবে। আশেপাশে তাকাতেই বেডের একটা টেবিলের ওপরে থাকা পানির বেশ ভারী দুটো বোতল চোখে পড়ল আমার। সোজা হয়ে দাঁড়িয়ে সেদিকে এগিয়ে হাতে বোতল দিয়ে একটা বোতল জানালার দিকে ছুঁড়ে মারলাম আমি। সাথে সাথে কাঁচগুলো ভেঙে পড়ে গেল। হাতে থাকা আরেকটা বোতলও ছুঁড়ে মারলাম জানালার অন্যদিকে। এবার পুরো জানালার কাঁচ ভেঙে গেল। দৌড়ে গিয়ে দরজায় কান লাগিয়ে দিল না, কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে না। তার মানে কেউ আসছে না। সবে মাত্র ভোর হয়েছে। আয়াসও হয়তো ঘুমোচ্ছেন। এটাই সঠিক সময় পালানোর। দেরি না করে জানালার কাছে গিয়ে ওর ওপর উঠে বসলাম। নিচে লাফ দিতেই জানালার লেগে থাকা কাচের টুকরো দিয়ে আমার শাড়ির কিছু অংশ ছিঁড়ে গেল। আমি ওপরে তাকালাম। অবশেষে আমি স্বাধীন। এখন আমার উদ্দেশ্য মেঘার বাড়িতে যাওয়া। নিজের ফ্ল্যাটে গেলে আয়াস আমায় ধরে ফেলবেন। তাই মেঘার বাড়িতে গিয়ে সোজা নিজের বাড়িতে চলে যাব আমি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দ্রুত হাঁটতে শুরু করলাম। সারা রাত জেগে থেকে 4টার পর বাংলোতে এসে বেশ ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিল আয়াস। কিছুক্ষণের মাঝেই ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছিল সে। কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে তার। আজ সে নিজের বাড়ি গিয়ে দাদিমার সাথে কথা বলবে ওর আর আনিশার বিয়ের ব্যাপারে। তাই অনির্বাণকেও ছুটি নিয়ে ঢাকায় আসতে বলে দিয়েছে সে। হয়তো গতকাল রাতে ঢাকায় আসার জন্য রওনাও দিয়ে দিয়েছে অনির্বাণ। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতেই নিজেকে অনেকটা ফ্রেশ মনে হলো তার। হঠাৎই কালকে আনিশার সাথে করা ব্যবহারের কথা মনে পড়ল তার। অপরাধবোধ কাজ করতে থাকল তার মনে।
নিজে নিজেকে বলে উঠল, আয়াস, তুই এমন কেন বলতো? নিশা পাখির সাথে এত রাগারাগি না করলেও পারতিস। না জানি কত কষ্ট পেয়েছে ও। যাই দেখা করে আসি। হয়তো মায়াবিনী এখনো ঘুমিয়ে আছে। মুচকি হেসে তার ভালোবাসার মানুষটাকে দেখার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে আয়াস। চলবে।